সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনের আসল রহস্য বের করে রৌদ্রকে সবার সামনে উচিত শিক্ষা দিল ফুলকি এবং রোহিত। এমনটাই দেখবেন আজকের পর্বে। তাই বিস্তারিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখার অনুরোধ রইল। গল্পের শুরুতে দেখা যাবে লাবণ্যর রুম থেকে যখন বন্দুকটা পাওয়া যায় তখন বড়বাবু এসে বলে, এই যে দেখুন, আপনারা তো বলছিলেন আপনারা কেউ কিচ্ছু করেননি, অথচ লাবণ্য ম্যাডামের ঘর থেকে বন্দুকটা পাওয়া গেছে। এদিকে লাবণ্য তো অজ্ঞান হওয়ার মতো অবস্থা। লাবণ্য বলে, বন্দুক আমার রুম থেকে কিভাবে এলো? আমি তো কিছুই জানি না, এ বন্দুক কিভাবে এলো? এই পারু, দেখ না ওরা কি বলছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন পারুল বলছে, লাবু তুই একটু শান্ত হ। আর এইদিকে বড়বাবু বলে, এই যে আংশুমান সেনগুপ্ত, এখন তুমি কি বলবে শুনি? চলো এবার পুরো ঘর ভালোভাবে তল্লাশি করতে হবে, পুরো বাড়ি তল্লাশি করতে হবে। তুমি নিচেরটা ভালো করে তল্লাশি করো আর আমি উপরেরটা করছি। এই বলে অংশুমানকে সাথে নিয়ে উপরের রুমে চলে যায়। মাস্টারমশাইয়ের বিশ্রাম করার রুমে চলে যায়। মাস্টারমশাইয়ের রুমে গিয়ে বড়বাবু বলে, এটা কার রুম? তখন অংশুমান, এটা তো হচ্ছে মাস্টারমশাইয়ের রুম, উনি এখানে আসে না, ওই মাঝে মাঝে একটু বিশ্রাম নিতে আসে। তারপরে রুমটা খালি আছে, আপনি যেহেতু দেখতে চাচ্ছেন এটা তল্লাশি করে দেখতে পারেন। তারপর বড়বাবু সব কিছু দেখে দেখে ভালো করে তল্লাশি করতে থাকে। তারপর এমন কিছু খুঁজতে গিয়ে কিছুই খুঁজে পাচ্ছে না। তারপর বড়বাবু একটা আলমারি খুলে, আর আলমারি খুলতেই দেখতে পায় যে একটা ডেড বডি পড়ে আছে। তখন বড়বাবু অংশুমানকে ডেকে বলে, এখানে একটা ডেড বডি, এক্ষুনি লাবণ্য সান্যালকে খবর দাও। তখন রাগান্বিত হয়ে অংশু তখন বলে, বড়বাবু এটা কিভাবে সম্ভব? না মানে আমি বলতে চাচ্ছি এটা কিভাবে সম্ভব? লাবণ্য এই কাজটা করতে পারে না, এটা একটা ষড়যন্ত্র। তখন বড়বাবু বলে, তুমি কি নিজের কাজটা করবে, নিজের ডিউটি পালন করবে? যাও লাবণ্য সান্যালকে এখানে ডেকে আনো এবং সবার সাথে সবার হাতের ফিঙ্গারগুলো নিব। সবার হাতের ফিঙ্গারপ্রিন্ট চেক করা হবে, যার হাতের ফিঙ্গারপ্রিন্ট এখানে পাওয়া যাবে সে হচ্ছে আসল খুনি। কি আজব ব্যাপার তাই না অংশু? পিস্তল পাওয়া গেল লাবণ্য সান্যালের রুমে, আর এখন ডেড বডি এখান মাস্টার মশাইয়ের রুমে। দুজনে মিলে জোট বেঁধে এই খুন করেছে। যা শোনার পর অংশুর মাথা একদম রাগ উঠে যায়। অংশু রাগটা সামলে নিয়ে লাবণ্য এবং ধানু দুজনকে উপরে ডেকে নেয়। তখন ধানু বলে, এটা কি করে হতে পারে? অংশুদা তুমি তো জানো এটা একটা ষড়যন্ত্র। তারপরও অংশু বলে, আমার কিছু করার নেই ধনু। বড়বাবু এসে বলে, কি ব্যাপার, কি চলছে এখানে? বডিটা পাওয়া গেছে তারপরও সব কিছু অস্বীকার করছেন নাকি লাবণ্য ম্যাডাম? তারপর পিস্তলটা পাওয়া গেলে আপনার রুম থেকে, বডিটা পাওয়া গেল আপনার বাবার রুম থেকে, তারপরও অস্বীকার করছেন? শুনুন, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই যে অংশুমান ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে। অংশু তখন বলে, হ্যাঁ ফিঙ্গারপ্রিন্ট নিয়েছি। যারা ফিঙ্গারপ্রিন্ট করবে তারা নিজেদের কাজ করতে থাকে। আর একজন বলে, ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। অংশু তখন বলে, কি পাওয়া গেছে? ফিঙ্গারপ্রিন্ট কার নামে পাওয়া গেছে? তখন জানায় যে লাবণ্য সান্যালের ফিঙ্গারপ্রিন্টের সাথে ফিঙ্গার ম্যাচ হয়েছে। তখন বড়বাবু হাসতে হাসতে বলতে থাকে, জানতাম এটাই হবে, কেননা বন্দুকটা পাওয়া গেল ওনার রুমে আর লাশটা পাওয়া গেল ওনার বাবার রুমে। আসল খুনি আর কে হতে পারে লাবণ্য সান্যাল ছাড়া? এ শুনে তো লাবণ্য অজ্ঞান হওয়ার অবস্থা। তারপর ফিঙ্গারপ্রিন্ট যাচাই করার পর লাবণ্যকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নেয় বড়বাবু। বড়বাবু তখন বলে, নাও অংশুমান সেনগুপ্ত, এবার লাবণ্য সান্যালকে অ্যারেস্ট করো। একটা ফিঙ্গার যাচাই বাছাই করতে সারাটা রাত কাবার করে ফেললাম, নাও এবার অ্যারেস্ট করো। দেখুন পল্লববাবু চৌধুরী তো এখানে ছিল না, তাহলে ওনাকে অ্যারেস্ট করব কেন? বড়বাবু বলে, লাশটা তো ওনার ঘর থেকে পাওয়া গেছে তাই না অংশুমান? তাহলে ওনাকে অ্যারেস্ট না করার কারণটা কি হতে পারে? তারপর সবাই কান্নায় ভেঙে পড়ে। তখন লাবণ্য বলে, ভাই তুই এদের কাজে বাধা দিস না। তখনই রোহিত অংশুমানকে দিকে তাকিয়ে বলে, অংশুদা তুমি তো এমন করছো। অংশু তখন বলে, আমি কি করব বলো তো? হ্যাঁ, এখানে তো আমার কিছুই করার নেই, এখানে ফিঙ্গার পাওয়া গেছে লাবণ্যর, এখানে আমার কি করার আছে? পরিমিতা বলে, অংশু তুমি
এইভাবে কথা বলতে পারো না। লাবু তখন বলে, এই পারুল, এভাবে বলছিস কেন? এখানে অংশুর কি দোষ আছে? অংশুকে নিজের কাজটা করতে দে, অংশুকে চাপ দিস না। অংশু, তুমি তোমার বিষয়টা বুঝতে পারছি, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমাকে কোথায় যেতে হবে বলো। তখন বড়বাবু বলে, পল্লব রায় চৌধুরী কোথায়? পল্লব রায় চৌধুরীকেও যেতে হবে। তখন রোহিত বলে, মানে জেঠুমণি এখানে কি করেছে? আর ভানু তখন বলে, আপনি জেঠুমণিকে কেন ডাকছেন? এখানে জেঠুমণির কোনো কিছুই তো নেই, তাহলে অযথায় আপনি জেঠুমণিকে কেন ডাকছেন? লাবণ্য সান্যাল বলে, শুনুন, আপনি এখানে বাবাকে কিছু ডাকবেন না। তখনই বড়বাবু বলে, না না না, ওখানেও তো থানায় যেতে হবে ওনাকে। তারপর তখন চলে আসে মাস্টারমশাই। মাস্টারমশাই এসে বলতে থাকে, কি হয়েছে? এরপর পুরো বিষয়টা মাস্টারমশাইকে খুলে বলে লাবণ্য। তখনই হেমন্তী কান্নায় ভেঙে পড়ে। হেমন্তী বলে, এটা কি হচ্ছে? এটা কিছুতেই হতে পারে না। আর তখনই বড়বাবু বলে, কেন হতে পারে না ম্যাডাম? এই যে লাশটা পাওয়া গেছে আপনার স্বামীর ঘর থেকে, আর বন্দুকটা পাওয়া গেছে আপনার মেয়ের রুম থেকে, তাহলে আপনি সব কিছু অস্বীকার করবেন নাকি? এখন তো ওনাকে অ্যারেস্ট করতে হবে, আমরা ওনাকে অ্যারেস্ট করতে বাধ্য। তখন চলে আসে রুদ্র নিজের লোকদের এসে বলে থাকে, বড়বাবু এইসব কেন হচ্ছে জানেন? আমার দলের লোকদেরকে একটা একটা করে সরিয়ে দেওয়ার জন্য এই পল্লব রায় চৌধুরী এইরকম করছে। রুদ্রর মুখে এই কথা শুনে তো হেমন্তী কান্নায় ভেঙে পড়ে আর বলতে থাকে, রুদ্র বাবা, তুমি এইসব কি বলছো? তুমি জানো না মাস্টারমশাই এইসব কাজ করতে পারে না? তাও তুমি এইসব কেন বলছো? কেন তুমি মাস্টারমশাইয়ের উপরে মিথ্যা অপবাদ দোষারোপ চাপাচ্ছ? আমি তো জানি তোমার রাগ আছে বাবা, কিন্তু তুমি মাস্টারমশাই সম্পর্কে এইভাবে কথা বলতে পারো না। আর তখন রুদ্র বলতে থাকে, কি বলবো বলুন তো মা, এখানে তো কোনো কিছুই বলার নেই, সব কিছু তো চোখের সামনে। মা তোমাকে আর কি বুঝাবো, তুমি না একদম চুপ থাকো। তারপর তখন লাবণ্য বলে, মা তোমার জামাই তাই না? তুমি তো তোমার জামাইকে মাথায় চড়িয়ে রেখেছ। এবার দেখো তোমার সেই জামাইয়ের কাণ্ড, ষড়যন্ত্র করে আমার বাবাকে হাজতে পাঠাচ্ছে। হেমন্তী বলে, রুদ্র তুমি এরকম কিভাবে করতে পারো বাবা? এরকমটা কেমনে করতে পারো? তখন মাস্টারমশাই বলে, হেমন্তী তুমি কার কাছে জোরহাত করছো? একদম কারো কাছে মাথা নত করবে না, একদম না। লাবণ্যী বলে, চলো, কোথাও যেতে হবে, আমরা যাব। পুলিশকে পুলিশের কাজটা করতে দাও, করো, দয়া করে করতে হবে। এরপর লাবণ্যর হাত ধরে মাস্টারমশাই বাহিরে চলে যায়। আর এইসব দেখে তো অজ্ঞান হয়ে যায় হেমন্তীকে সবাই ঘরে নিয়ে চলে যায়। আর তখনই কাকুর রুদ্রকে বলে, শোনো রুদ্র, তুমি যে এরকম খেলছো না, কখনো ভালো হবে না, ধর্মে সইবে না। রুদ্র তুমি যে এইরকম করছো, ধর্মে সইবে না। তারপর কাকুমণি সেখান থেকে চলে যায়। আর তখনই রুদ্র লোকদেরকে বলে, কিরে তোরা না এখানে দাঁড়িয়ে আছিস কেন? কেন দাঁড়িয়ে আছিস? মাস্টারমশাই আর তার মেয়ের ভাবমূর্তি নষ্ট করতে হবে না? যা যা, রিপোর্টার এবং সাংবাদিকদের খবর দে। এবার মাস্টারমশাই আর তার মেয়ের দুজনেরই ভাবমূর্তি নষ্ট করতে হবে সবার সামনে। তারপর ওরা চলে যায়। এদিকে রুদ্র একা একা বলতে থাকে, এবার কি করবে রোহিত, ফুলকি, এবার তোমরা কি করবে? প্রমাণ জড়ো করবে? সব কিছু তো শেষ করে দিব, সব কিছু আবারও আমার জায়গায় ফিরে আনবো, তোমরা আমার কিছুই করতে পারবে না, এই বলে হাসতে থাকে। এদিকে মাস্টারমশাই আর লাবণ্য বাহিরে গেলে সাংবাদিকরা ওদেরকে ঘিরে ধরে আর বলে, ছি ছি মাস্টারমশাই, আপনি এরকম কাজটা করতে পারলেন? আপনি নিজের মেয়েকে দিয়ে খুন করালেন, শেষ পর্যন্ত নিজের দলের মান সম্মান নষ্ট করালেন, ছি ছি। আর তখনই অংশুমান বলে, এটা আপনাদের কি করেছেন? আপনারা ওনার সাথে এইভাবে কথা বলতে পারেন না, এখানে সব কিছু প্রমাণ হয়নি,
আর তখন লোকেরা বলে, কি বলছেন, প্রমাণ হয়নি? ওনার ঘর থেকে বডি পাওয়া গেছে, আর ওনার মেয়ের ঘর থেকে বন্দুক পাওয়া গেছে। আর সাংবাদিকরা তখন উত্তেজিত হয়ে বলতে থাকে, মাস্টারমশাই বলুন, আপনি কেন এরকম করলেন? কেন? রুদ্রবাবুর দলের লোকেকে এভাবে সরিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছেন। ফুলকি তখন মন্দির থেকে চলে আসে, বাড়ির সামনে এরকম দেখে চমকে ওঠে আর বলে, এসব কি হচ্ছে অংশু দা, কি হচ্ছে এসব? আর তখনই অংশু বলে, বডিটা পাওয়া গেছে মাস্টার মশাইয়ের ঘর থেকে। আর তখনই ফুলকি বলে, না, এটা কিছুতেই হতে পারে না, এসব সব সাজানো ষড়যন্ত্র, নাটক। তুমি কেন বুঝতে পারছো না? তখন অংশু বলে, ফুলকি মাথা ঠান্ডা করো, মাথা গরম করে কোনো কিছু লাভ হবে না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ওনাদের ঘর থেকে বডি এবং বন্দুক পাওয়া গেছে, এখন আমরা কাকাকে অ্যারেস্ট করতে বাধ্য, সব কিছু তো ওনাদের বিরুদ্ধে। তখন ফুলকিকে বলে, চলো লাবণ্যর কাছে আর বলো, লাবু দিদি তুমি একদম চিন্তা করো না, দিদিভাই আমি তো আছি, তাই না? আমি সব কিছু প্রমাণ করে দেব, সবার সামনে ওই জামাইবাবুর মুখোশ খুলে দিব। আমরা সবাই জানি সমস্ত কিছু ষড়যন্ত্র, তুমি একদম চিন্তা করবে না। আমি পুজো দিতে গিয়েছিলাম, এই পুজোর ফুলটা তোমার সাথে রাখো। এই বলে মাস্টারমশাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখন মাস্টারমশাই বলে, রুদ্র এভাবে আমাদেরকে শেষ করে দিবে ফুলকি, আমি কখনো বুঝতে পারিনি রে ফুলকি। আর তখনই লাবু বলে, আমরা কিভাবে রুদ্রের সাজানো ফাঁদে পা দিলাম ফুলকি, আমি নিজেও জানি না। ফুলকি তখন বলে, দিদিভাই তুমি কান্না করো না, আমি তো আছি, আমি সব কিছু ঠিক করে দিব, সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি শুধু এই ফুলটা তোমার সাথে রাখো, বাকিটা আমি দেখছি। তো বন্ধুরা, আজকের এই পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।